একজন মানুষকে এমন একটা লোহার ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে যেখানে নেই খাবার, নেই পানি, নেই কোনো বের হওয়ার রাস্তা। তার কাছে আছে শুধুমাত্র একটি মৃত ইঁদুর, আর বাঁচার জন্য সময় খুবই কম। যদি সে বের হতে পারে তবে সে জিতবে তার জীবন, আর না পারলে এখানেই শেষ। চলুন দেখে নেওয়া যাক সে বাঁচতে পারবে কিনা। গল্পের শুরুটা হয় এমন একজন লোককে দেখিয়ে যে কিনা নেশায় বুঁদ হয়ে পড়ে আছে। আসলে সে গতরাতে এতটাই ড্রিঙ্কস করেছিল যে তার কোনো ধারণাই নেই যে সে এখন কোথায় আছে। সে তো নিশ্চিন্তে শুয়ে আছে। তবে পরদিন সকালে অর্থাৎ গল্পের শুরুতে যখন লোকটার ঘুম ভাঙে, সে তার পাশে একটা ইঁদুর মরে থাকতে দেখতে পায়। নিজের পাশে এভাবে ইঁদুর মরে থাকতে দেখতে সে ভীষণ ঘাবড়ে যায়। সে দ্রুত লাফিয়ে ওঠে। তবে সে এবার বুঝতে পারে সে একটা ঘরের মধ্যে বন্দী হয়ে আছে। দেখা যায় ঘরটা বেশ অদ্ভুত, একেবারে সিন্দুকের মতো। সেই সাথে ঘরের মধ্যে একটা সিন্দুকও রয়েছে। এরপর নিচে গেলে সে দেখতে পায় এখানে তো বেশ কিছু মাছি উড়ে বেড়াচ্ছে, আর ওই মৃত ইঁদুরটাকে খাওয়ার চেষ্টা করছে। বন্ধুরা, বারবার এই ইঁদুরটাকে কেন ফোকাস করা হচ্ছে জানেন? তা একটু পরেই বুঝতে পারবেন। এরপর সে নিজের হাতের ঘড়ির দিকে তাকালে দেখতে পায় এখন সকাল 9:30। এটা দেখে সে চিন্তায় পড়ে যায়, কারণ তাকে যেভাবেই হোক না কেন বেরোতে হবে। তাই সে দ্রুত সেই লোহার সিন্দুকের কাছে গিয়ে সেটা খোলার চেষ্টা চালিয়ে যায়। কিন্তু অনেকভাবে চেষ্টা করার পরেও সে ব্যর্থ হয়। কিছুতেই সে ওটা খুলতে পারছিল না। এতে করে সে এবার বাইরে বেরোনোর জন্য চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। কিন্তু তার এই চিৎকার বাইরে পর্যন্ত যাচ্ছিল না, যে কারণে বাইরে থাকা কেউই তার কোনো আওয়াজে শুনতে পায় না। এরই মধ্যে তার প্রচণ্ড প্রস্রাবের বেগ পেলে সে উপায় না পেয়ে সেখানেই কাজ সারে। তবে এখন তার বাথরুমের বেগও চলে আসে, কিন্তু সে কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে, কারণ এখানে সে চাইলেও সেটা করতে পারবে না। এরপর সে বসে বসে ভাবতে থাকে যে কে হতে পারে তার সঙ্গে এমনটা করছে। সে মনে করে হয়তো তার চেনা পরিচিত কেউ তার সঙ্গে প্রাণ করছে। সে ভাবে হয়তো এটা তার কলিগ ক্রাচার করতে পারে, কারণ সে প্রায় সময় তার সঙ্গে এমনটা করে থাকে। আর এর জন্য সে এবার মজা করে বলে, এখান থেকে বেরোলে তোর চাকরিটা আমি খেয়ে ছাড়ব। তবে বেশ কিছুক্ষণ পর সে বুঝতে পারে বাইরে আসলে কেউ নেই। তার কথাগুলো শোনার মতো আশেপাশে কেউ ছিল না। এর মানে এটা কোনো প্রাণ করা হচ্ছে না, তাকে সত্যি এই জায়গায় আটকানো হয়েছে। এসব বুঝতে পেরে সে ফোনটা বের করে পুলিশকে কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু এই বদ্ধ করে সে কোনো নেটওয়ার্কে পাচ্ছিল না। এর মানে এখন তার সঙ্গে বাইরের দুনিয়ার কোনো যোগাযোগই নেই, আর কোনো প্রকার যোগাযোগ করার সুযোগও নেই। আর এখন সে এই বন্ধ ঘরের মধ্যে একেবারে একা হয়ে পড়ে আছে। এরপর সে সেই লোহার আলমারির কাছে গিয়ে সেটা খোলার চেষ্টা চালিয়ে যায়। তবে সেই আলমারিতে তালা লাগানো থাকায় সেটা কিছুতেই খুলতে পারছিল না। সে তালাটাকে ভাঙতেও চাইছিল না। এমনি করে কিছুক্ষণ বসে থাকার পর আবারও ভীষণ রেগে যায়। তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আর রেগে তার কলিগদেরকে নিয়ে আজেবাজে কথা বলতে থাকে চিৎকার করে। কিন্তু তার কথা শোনার মতো সেখানে কেউই ছিল না। এরপর সে নিজের কোমরের বেল্ট বের করে সেটা দিয়ে দরজার উপরে আঘাত করতে শুরু করে, কিন্তু দরজাটা লোহার হওয়ার কারণে তাতে কোনো প্রভাবই পড়ে না। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর সে ক্লান্ত হয়ে যায়। তখন সে এসব পাগলামি ছেড়ে দিয়ে পাশে গিয়ে বসে পড়ে। এদিকে বিগত একদিন ধরে কোনো খাবার না খাওয়ার কারণে এখন তার শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। সে যে এখন লাথি মেরে দরজাটা ভাঙবে সেই শক্তিটুকু তার ভেতরে নেই। এসবের জন্য সে বিরক্ত হয়ে চিৎকার করে বলে, যদি আমাকে এখনও বের না করো তাহলে পুলিশ দিয়ে সবাইকে ধরিয়ে দেব। এসব বলে সে আবারও দরজায় লাথি মারতে শুরু করে, কিন্তু বাইরে থেকে কোনো আওয়াজ আসছিল না। তাই সে ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। এভাবে আরও একটা দিন পার হয়ে যায়। পরদিন সকালে ঘুম ভাঙলে যখন সে নিজের ফোনটা চেক করতে যায়, তখন আচমকা সেটা নিচে পড়ে গিয়ে একেবারে চুরমার হয়ে যায়। আর এখন ক্ষুধা আর তৃষ্ণা নিয়ে তার জীবন ধারণ একেবারেই অসম্ভব। তাই বেঁচে থাকতে হলে তাকে কিছু একটা করতেই হবে। বন্ধুরা, আপনি যদি কোনো কিছু খেয়ে থাকেন তাহলে এখনই সাবধান হয়ে যান, কারণ এখন আমি যে লাইনটা বলবো সেটার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। আর এবার সে নিজের জুতা খুলে সেটার মধ্যে প্রস্রাব করে সেটাই খেয়ে নেয়। একবার ভাবুন তো বিষয়টা, মানুষ কতটা অসহায় হলে এমন কাজ করতে পারে। আসলে এখন সে নিজের প্রাণ বাঁচানোর জন্য বাধ্য হয়ে এমনটা করেছে। এরপর সে ভাবতে বসে যায় যে কি করে এই পরিস্থিতিতে নিজেকে বাঁচিয়ে রাখবে, কারণ এখানে তো খাবার পানি কিছুই নেই, এমনকি জীবন ধারণের জন্য কোনো ব্যবস্থাও করা নেই। তবে হঠাৎ করে তার চোখ পড়ে উপরে থাকা একটা লাইটের উপরে। তার মধ্যে সে একটা চাবি দেখতে পায়। সেটা দেখা মাত্রই সে লাইটার থেকে চাবিটা বের করার জন্য উঠে পড়ে লাগে এবং লাইটারটা ভেঙে চাবিটা বের করে নেয়। সে ওই চাবির সাহায্যে দরজাটা খুলতেই সেখানে অক্সিজেনের 2টা সিলিন্ডার সহ সেনি, হাতুড়ি এবং আরও বেশ কিছু জিনিসপত্র দেখতে পায়। এরপর সে ওই সেনি আর হাতুড়ির সাহায্যে সেই দরজার লকারটা ভাঙার চেষ্টা করে। এরপর সে আগুনের সাহায্যে দরজাটা পোড়ানোরও চেষ্টা করে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। তবে এই আগুন দেখে তার মাথায় অন্য একটা বুদ্ধি চলে আসে। সে ভাবে এই আগুনের সাহায্যে যদি কোনোভাবে ফায়ার অ্যালার্মটা বাজাতে সক্ষম হয় তাহলে এখানে অনেক পানি চলে আসবে, আর সেটা খেয়ে সে নিজের জীবন বাঁচাতে পারবে।
তবে সেই ফায়ার অ্যালার্মের কাছে আগুন নিলেও কোনো কাজ হয় না, কারণ ওটা অনেক আগে থেকেই নষ্ট হয়ে গিয়েছিল। এরপর সে আবারও দরজাটা ভাঙার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কিছুতেই কোনো কিছু হচ্ছিল না। এসবের জন্য সে এবার ভীষণ হতাশ হয়ে পড়ে। এখন এমন পরিস্থিতিতে তার ডিপ্রেশন বাড়ার সঙ্গে সঙ্গে আবারও রাগ চলে আসে। সে একাই চিৎকার করতে শুরু করে। এবার সে রাগের মাথায় সে আলমারিটা নিচে ফেলে সেটার উপরে নিজের রাগ ছাড়তে শুরু করে এবং ফুটবলের মতো সেটাকে লাথি মারতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর সে ক্লান্ত হয়ে সেখানেই শুয়ে পড়ে। তবে এখন সে বুঝে গেছে যে সে আর এভাবে বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ তার শরীরে এখন খাবার আর পানির অভাবে কোনো শক্তি অবশিষ্ট নেই। তাই সে সব আশা ছেড়ে সেখানেই বসে পড়ে। তবে হঠাৎ করে তার চোখ পড়ে দেয়ালে একটা ফুটোর উপরে। এটা দেখে সে এবার ওখানে থাকা একটা ছেনি আর হাতুড়ির সাহায্যে সেখানে গর্ত করতে শুরু করে। সে ভাবে হয়তো এখান থেকে সুড়ঙ্গ করতে পারলে সে হয়তো বাঁচতে পারবে। তবে সেটা করার সময় সে অনুভব করে যে এই ঘরে অক্সিজেনের মাত্রা ধীরে ধীরে কমে গেছে। এতে করে তার এখন শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তাই সে দ্রুত সেই আলমারি থেকে পাওয়া একটা সিলিন্ডার থেকে অক্সিজেন নিতে শুরু করে। তবে একটু বেশি পরিমাণে অক্সিজেন নিয়ে ফেলার কারণে সে ওই জায়গাতেই মাথা ঘুরে পড়ে যায়। তবে সে কোনোভাবে নিজেকে সামলে অক্সিজেনের সিলিন্ডারটা অফ করে দেয়, যাতে অকারণে অক্সিজেন নষ্ট না হয়। এরপর সে সামনে পড়ে থাকা সেই ইঁদুরটার দিকে তাকায় এবং দেখতে পায় সেই ইঁদুরটিকে কতগুলো পোকামাকড় খাচ্ছে। এবার সে নিজেকে বাঁচানোর তাগিদে সেই পোকামাকড়গুলো উঠিয়ে নিজের মুখে নেয় এবং কোনোভাবে একটু হলেও নিজের ক্ষুধা শান্ত করতে সক্ষম হয়। তবে সে এভাবে বসে না থেকে আবারও সেই গর্তটা খোঁড়ার কাজে লেগে যায়। অবশেষে সে যখন গর্ত খোঁড়া শেষ করে তখন সে একটা ফুটো দেখতে পায়, এমনকি সেটা দিয়ে আলো আসছিল। এটা দেখে সে ভীষণ খুশি হয়ে যায়। সে বুঝতে পারে কোনোভাবে এই সুড়ঙ্গটা পার করতে পারলে সে হয়তো বের হতে পারবে। তবে তার জন্য আগে তাকে সামনে থাকা দুইটা লোহার রড ভাঙতে হবে। এরপর সে ওই ওয়েল্ডিং মেশিনটা ব্যবহার করে সেই রডগুলোকে গলিয়ে ফেলে। একটা পর্যায়ে তার গর্ত খোঁড়া শেষ হয় এবং সে অন্য পাশে চলে আসে। তবে তার কপাল এতটাই খারাপ যে তার সব আনন্দ এক মুহূর্তেই মাটি হয়ে যায়। সে এত কষ্টের পর বাইরে না গিয়ে আবারও আগের রুমের মতো একটা রুমে এসে পড়ে। আর ঠিক আগের রুমের মতোই সেখানে একটা জিনিস রয়েছে। এসব দেখে এবার সে ভীষণ ক্ষেপে যায় আর পাগলের মতো সেই লোহার দরজাটা ধাক্কা মারতে শুরু করে। সে আজে বাজে ভাষায় গালাগালি করে দরজাটা অনবরত লাথি মারতে শুরু করে। তবে কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নেয় এবং ভাবে তাকে এমন করলে হবে না, তাকে মাথা খাটিয়ে কাজ করতে হবে। তার মধ্যে সে একটা চাবি দেখতে পায়। তাই এবার সে ঘরের মধ্যে কী আছে ভালোমতো পর্যবেক্ষণ করতে শুরু করে এবং সেখানে লাল কালারের একটা বক্স খুঁজে পায়। তবে যখনই সে বক্সটা ওপেন করে সে পুরোপুরি শকড হয়ে যায়, কারণ ওই বক্সের মধ্যে একটা মেয়ে পড়ে আছে। তবে অদ্ভুত ব্যাপার হলো মেয়েটাকে দেখে একেবারেই মৃত মনে হচ্ছিল না। তাই সে সাহস করে মেয়েটাকে জাগানোর জন্য হাত বাড়ায়। এরপর যখন সে মেয়েটাকে বারবার করে ডাকে তখনই মেয়েটা আচমকা জেগে ওঠে। আর উঠে সে এমন পরিস্থিতি দেখে ভয়ঙ্কর চিৎকার করতে শুরু করে। আর এখানেই জানা যায় এই মেয়েটার ল্যাঙ্গুয়েজ আর তার ল্যাঙ্গুয়েজ আলাদা। এই কারণে তারা একে অপরের ভাষা বুঝতে পারছিল না। এর জন্য মেয়েটা ভুল বুঝে সেখান থেকে পালিয়ে যায়। তবে আশেপাশে কোনো দরজা জানলা না দেখতে পেয়ে সে ওই সুড়ঙ্গটা দিয়েই ওপাশে পালিয়ে যায়। সেই মেয়েটাকে বারবার বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। তবে এতক্ষণে এত ঝামেলার জন্য সে এবার ভীষণ ক্লান্ত হয়ে পড়ছিল। তাই সে এবার কোনো চেষ্টা না করে সেখানে চুপচাপ বসে পড়ে। আর কোনো চিন্তা ভাবনা না করে সে ওই লাল বক্সের মধ্যে গিয়ে ঢুকে পড়ে আর এখানে একটা লম্বা ঘুম দেয়। কিন্তু বেশ কিছুক্ষণ পর সেই মেয়েটা আবারও সেখানে ফিরে আসে আর তাকে ঘুম থেকে তুলে হাতুড়ি আর ছেনি ধরিয়ে আবারও সুড়ঙ্গের কাজ কন্টিনিউ করতে বলে। তবে এতদিন সে না খেয়ে থাকার কারণে এত কষ্ট করে গর্ত খুঁড়তে গিয়ে ভীষণ ক্লান্ত হয়ে পড়ছিল। আর এখন তার বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়া ভীষণ জরুরি। এর উপর এখানে তো খাবার জল আর কোনো কিছুই নেই, এমনকি এখানে অক্সিজেন লেভেলও অনেক কম আছে। তাই সে চাইলেও কিছুতেই যেন তার শরীরে আর কোনো শক্তি পাচ্ছিল না। এসব দেখে এবার সেই মেয়েটা নিজেই চলে যায় গর্ত করার জন্য। তবে গর্ত করা কি আর একটা সাধারণ মেয়ে করতে পারে? সে একটু একটু চেষ্টা করে হাঁপিয়ে ওঠে। এরপর যখন মেয়েটার প্রস্রাবের চাপ আসে তখন সে অন্য রুমে চলে যায়। তবে লোকটা এই বিষয়টা বুঝতে পেরে দ্রুত সেখানে চলে আসে আর তাকে ইশারায় কিছু বোঝানোর চেষ্টা করে। কিন্তু মেয়েটা তো তার কোনো ইশারায় বুঝতে পারছিল না। তখন সে নিজের জুতাটা সেই মেয়েকে দেয় আর ইশারায় দেখায় যে সে যেন এই জুতায় প্রস্রাব করে, কারণ সে বেশ কিছুদিন ধরেই খাবার পানি কিছুই খায়নি। তাই এতে কাজ হলেও হতে পারে। তাই কাজ করতে হলে একটু পানির প্রয়োজন। আর সে যদি তার জুতাতে প্রস্রাব করে তাহলে সেটা খেয়ে কিছুটা শক্তি পেতে পারে। একবার ভাবুন এমন পরিস্থিতির কথা। বন্ধুরা, এসব কথা আমি যতটা শর্টে বলার চেষ্টা করেছি মুভিতে তার থেকেও জঘন্য ছিল। তাই বিষয়গুলো নিয়ে কেউ আমাকে ভুল বুঝবেন না। তো যাই হোক, এমন পরিস্থিতিতে এছাড়া তার কাছে আর কোনো অপশনও খোলা নেই। এসব বুঝতে পেরে মেয়েটা সেই জুতাতে প্রস্রাব করে এবং তাকে দেয়। এবার উপায় না পেয়ে সে ওই মেয়েটার প্রস্রাব খেতেও দ্বিধাবোধ করে না। যদিও মেয়েটা তার ভাষা কিছুতেই বুঝতে পারছিল না, তবে এমন কাজ দেখে এবার সেও রিয়েলাইজ করতে শুরু করে যে তাকেও বাঁচতে হলে এমন কাজই করতে হবে। তাই সেও এবার ওখানে থাকা কিছুটা প্রস্রাব খেয়ে নেয়
আর এমন পরিস্থিতিতে এছাড়া আর কোনো পথ খোলা নেই। এরপর তো সেই লোকটা মেয়েটাকে মরা ইঁদুরের পাশে থাকা পোকামাকড়গুলো খেতে বলে, কিন্তু মেয়েটা কিছুতেই সেগুলো খেতে রাজি ছিল না। এরপর সে আবারও কাজে লেগে পড়ে, কিন্তু অনেকটা সময় ধরে গর্ত করেও সে মাত্র কিছুটা অংশে খুঁড়তে পেরেছিল। এটা দেখে আবারও মেয়েটা কান্না করতে শুরু করে আর ভাবে হয়তো তাকে এখনই নিজের প্রাণ হারাতে হবে। এইসব দেখে লোকটা মেয়েটাকে সান্ত্বনা দিতে শুরু করে আর একটা গান গেয়ে শোনাতে শুরু করে। তবে গান গাইতে গাইতে একটা পর্যায়ে তার হাতে হাতুড়ির একটা বাড়ি লেগে যায় আর সেখান থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হতে শুরু করে। এটা দেখে মেয়েটা দ্রুত তার মাথার ওড়না খুলে তার ক্ষত জায়গাটা বেঁধে দেয়। এতে করে আস্তে আস্তে দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায় আর এখন তারা একে অপরের সঙ্গে কথা বলার ট্রাই করে। এরই মধ্যে তারা লক্ষ্য করে সেই লোহার দরজাটা অটোমেটিক খুলতে শুরু করেছে। এটা দেখতেই দুজন ছুটে সেই দরজার কাছে চলে আসে আর সেটা খোলার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আবারও লক হয়ে যায়। এরপর বেশ কিছুক্ষণ চেষ্টা করলে তারা বুঝতে পারে তারা যদি ওই দরজার উল্টো দিকে ফিরে যায় তাহলে সেটা অটোমেটিকলি খুলে যাবে। এইসব বুঝতে পেরে তারা দুজন উল্টো হয়ে সেই দরজার দিকে এগোতে শুরু করে। এতে করে সেই দরজাটা এবার অটোমেটিক খুলে যায়। এরপর তারা সেখান থেকে পরের রুমে চলে আসে। তবে দুর্ভাগ্যবশত এটাও ছিল আগের দুটো রুমের মতোই। তবে ভালো করে লক্ষ্য করলে তারা সেই রুমের মধ্যে একটা কবর দেখতে পায়। এটা দেখে মেয়েটা দ্রুত আগের রুমে গিয়ে হাতুড়ি আর ছেনি নিয়ে সেখানে চলে আসে। এরপর সে রুমের দরজা খোলার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু অনেক চেষ্টা করেও তারা কিছুতেই ওই লকটা খুলতে পারছিল না। আর এবার কোনো উপায় না পেয়ে সে ওই কবরটাকে খুঁড়তে শুরু করে, কিন্তু বেশ কিছুক্ষণ কাজ করার পর লোকটা ভীষণ ক্লান্ত হয়ে যায় আর এতদিন না খেয়ে থাকার কারণে এবার ক্লান্ত হয়ে সেখানেই পড়ে যায়। মেয়েটা যখন তাকে চেক করতে যায় তখন বুঝতে পারে লোকটার গায়ে প্রচুর পরিমাণে জ্বর এসেছে। তবে এরই মধ্যে তারা দুজন বুঝে ফেলে কেন তাদেরকে এখানে বন্দি করা হয়েছে। আসলে এখানে এই কবরটা এজন্যই খোঁড়া আছে যাতে করে তাদের মধ্যে একজন অন্যজনকে মারতে পারে, আর একজনকে মারলে অন্যজন সেখান থেকে বের হতে পারবে। এসব বুঝতে পেরে লোকটা সিদ্ধান্ত নেয় যে সেবার ওই মেয়েটাকে মেরে নিজেকে এখান থেকে মুক্ত করবে। তবে অনেক চেষ্টা করেও সে কিছুতেই মেয়েটাকে মারা সাহস করতে পারছিল না। তবে এখন তার মধ্যে বাঁচার আর কোনো ইচ্ছাও নেই। সে মেয়েটাকে না মেরে নিজেই ওই কবরের মধ্যে শুয়ে পড়ে আর মৃত্যুর জন্য ওয়েট করতে শুরু করে। ওদিকে সেই মেয়েটা কিছুতেই তাকে এভাবে মরতে দিতে চাইছিল না, তাই সে কোনোভাবে লোকটাকে জাগিয়ে রাখার চেষ্টা করেই যাচ্ছিল, কিন্তু লোকটা ধীরে ধীরে নিজের হুঁশ হারিয়ে ফেলে। এসব দেখে মেয়েটা কোনোভাবে লোকটাকে টেনে সেই কবর থেকে উপরে উঠিয়ে আনে আর দরজার কাছে গিয়ে চিৎকার করতে শুরু করে। তবে অপর পাশ থেকে কোনো আওয়াজ না পেয়ে এবার ভীষণ হতাশ হয়ে পড়ে আর ভাবে হয়তোবা তাকেও এখানে মরতে হবে। এসব ভেবে সে দরজার সামনে বসে কান্না করতে শুরু করে। তবে হঠাৎ করে তার মাথায় একটা আইডিয়া চলে আসে আর এবার সে নিজের চোখের পানির ফোঁটাগুলো লোকটাকে খাওয়াতে শুরু করে। আসলে মেয়েটা কিছুতেই চাইছিল না এই লোকটা এভাবে মরে যাক, কারণ সে মারা গেলে মেয়েটা বেশিক্ষণ একা থাকতে পারবে না, কারণ এমন একটা জায়গায় নিঃসঙ্গভাবে থাকা মৃত্যুর থেকেও ভয়াবহ। এদিকে লোকটা প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে। এসব বুঝতে পেরে মেয়েটা এবার কোনো উপায় না দেখে কঠিন একটা সিদ্ধান্ত নেয়। সে লোকটার জামাকাপড় খুলতে শুরু করে আর তাকে জাগিয়ে রাখার চেষ্টা করে। লোকটার তেমন হুঁশ না থাকলেও সে অনুভব করতে পারছিল যে মেয়েটা তার সঙ্গে কী করতে চাইছে, আর মেয়েটার এমন স্পর্শের কারণে লোকটাও তার জ্ঞান হারায় না। এভাবে করে পুরো রাতটা কেটে যায়। পরদিন সকাল হলে লোকটা দেখতে পায় মেয়েটা তার পাশে শুয়ে আছে। এরপর সে কোনোভাবে গড়াতে গড়াতে পাশের রুমে গিয়ে সেই লাল বক্সের মধ্যে থাকা একটা চাদর এনে সেই মেয়েটার গায়ে জড়িয়ে দেয়, কিন্তু শরীরে কোনো শক্তি না থাকার কারণে সে আবারও সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। তবে হঠাৎ করেই সে দরজার লক খোলার আওয়াজ শুনতে পায় এবং তারা দুজনেই জেগে ওঠে আর দরজার লক খুলছে দেখে সেদিকে এগোতে শুরু করে, কিন্তু লোকটা এতটাই দুর্বল ছিল যে সে কিছুতেই দরজা পর্যন্ত পৌঁছাতে পারছিল না। তারা আগেরবারের মতোই উল্টো দিকে ফিরে এগোতে শুরু করে, কিন্তু দুর্বলতার কারণে কিছুতেই এগোতে পারছিল না। তবে মেয়েটা কোনোভাবে তাকে নিয়ে দরজার কাছে চলে আসে আর সেখানে আসতেই দরজাটা খুলে যায় আর বাইরে তাকালে তারা দুজনে মুগ্ধ হয়ে যায়, কারণ সামনের পরিবেশটা ভীষণ মনোরম ছিল। আশেপাশে গাছপালা, ফুল, ঝর্ণা, পাখি সহ এমন একটা মনোরম পরিবেশ যা তারা জীবনে কখনো দেখেনি। এমন সুন্দর দৃশ্য দেখে তাদের মধ্যে থাকা এতদিনকার সব ক্লান্তি আর দুর্বলতা এক নিমিষেই ভ্যানিশ হয়ে যায়। আর এবার খুশিতে তারা দুজনে একে অপরের মুখের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এমন একটা রুমের মধ্যে তুমি একটা মেয়ের সঙ্গে আটকা পড়ে গেলে কাকে সঙ্গে নিতে? কমেন্ট করে সেই মানুষটির নাম লিখে যাও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।